প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 7-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 7 নম্বর প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে আমি 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগ ও 4-এর দাগের অঙ্কগুলো করাবো। আর এটা তোমরা রায়মার্টিন বইয়ের, রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের 171 নম্বর পেজে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। 1-এর দাগের 1-এর অঙ্ক কি বলছে? একটি ট্রেনের গতিবেগ 162 কিলোমিটার পার ঘন্টা হলে মিটার পার সেকেন্ডে ট্রেনটির গতিবেগ কত হবে? 1-এর দাগের 1-এর অঙ্কটা কি বলছে? ট্রেনটির গতিবেগ, ট্রেনটির গতিবেগ সমান কি হচ্ছে? 162 কিলোমিটার পার ঘন্টা, 162 কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ এটার মানে হচ্ছে 162 কিমি বা কিলোমিটার বাই 1 ঘন্টা। বোঝা গেল? এইবার 162 কিলোমিটারকে যদি আমি 1000 দিয়ে গুণ করি তাহলে এত মিটার চলে এলো। আর 1 ঘন্টাকে আমি যদি 3600 দিয়ে গুণ করি তাহলে সেকেন্ডে চলে এলো। এবার এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম। ঠিক আছে, 2 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10 আর 18 দুগুণে 36। এবার 18 আর 9 দিয়ে গুণ করলে 8 9 72, 2 9 1 9 10 16, তার মানে 9 5 9 45, তাহলে 45 মিটার পার সেকেন্ড, 45 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কি হচ্ছে? একটি ট্রেনের গতিবেগ 162 কিলোমিটার পার ঘন্টা হলে মিটার পার সেকেন্ডে ট্রেনটির গতিবেগ হবে 45 মিটার পার সেকেন্ড। 2-এর দাগের বলছে যে জ্যামিতিক চিত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা 2 কিন্তু চিত্রটি রৈখিক প্রতিসম নয় সেটি হলো। যে জ্যামিতিক চিত্রের ঘূর্ণন প্রতিসম মাত্রা 2, অর্থাৎ ঘূর্ণন প্রতিসম যে কোণ সেটা হচ্ছে 180 ডিগ্রি হবে। আর রৈখিক প্রতিসম নয়, এর মধ্যে কোনটা রৈখিক প্রতিসম নয়? বৃত্ত রৈখিক প্রতিসম, সমদ্বিবাহু ত্রিভুজ রৈখিক প্রতিসম, সামান্তরিক কিন্তু রৈখিক প্রতিসম নয়, আর আয়তক্ষেত্র রৈখিক প্রতিসম। তার মানে সামান্তরিকটা অ্যান্সার হবে। তার কারণ দেখো, সামান্তরিক 2-এরটা এই, ঠিক আছে, তুমি এখান দিয়ে ভাগ করলেও দুটো সেম হবে না, এখান দিয়ে ভাগ করলেও সেম আসবে না, এটা দিয়ে ভাগ করলেও সেম আসবে না, এটা দিয়ে ভাগ করলেও সেম আসবে না, মানে একে অপরের সঙ্গে মিলে যাবে না যদি ভাঁজ করি। তাহলে সেক্ষেত্রে এটা রৈখিক প্রতিসম নয়, রৈখিক প্রতিসম নয়, কিন্তু ঘূর্ণন প্রতিসম। কারণ এইখানে যদি আমি করে ঘোরাই, ধরো এটা ঘোরালে আবার এই পজিশনে এসে এটা এই পজিশনে এসে মিলে যাবে, অর্থাৎ 180 ডিগ্রি ঘুরলেই কিন্তু এটা মিলে যাচ্ছে, তাহলে সামান্তরিক হচ্ছে। 3-এর দাগে দেখো, যদি 1/3p প্লাস 1/3p প্লাস 1/3p সমান 1/3/2024 হয়, তবে p এর মান কত হবে? তাহলে দেখো 3-এর দাগে 1/3p প্লাস 1/3p প্লাস 1/3p সমান 1/3/2024। এই তাহলে এইটা কটা রয়েছে দেখো, 1/3p 1/3p 1/3 কটা রয়েছে? একটা দুটো তিনটে, তাহলে 3/3p সমান 1/3/2024। এবার দুটো কি যদি উল্টাই দেখো, তাহলে এটা 3p/3 হয়ে গেল, আর এটা উপর দিকে উঠে গেল 3/2024/1, মানে এটাই হয়ে গেল। বা তাহলে 3 এটা কি হবে? এটা পাওয়ারে 1 আছে, মানে 3p-1 সমান 3/2024। অতএব p-1 সমান হচ্ছে 2024। তাহলে p সমান হয়ে গেল 2024 প্লাস 1 সমান 2025। তাহলে p সমান হয়ে গেল 2025। তাহলে এখানে অ্যান্সার কোনটা হয়ে গেল? p সমান হয়ে যাচ্ছে 2025, এর অপশনটা। এরপর 4-এর দাগে দেখো,
এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার পরস্পর ক্রমিক সমানুপাতি হলে বি এর মান হবে। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যদি পরস্পর ক্রমিক সমানুপাতি হলে বি এর মান হবে এটা। তাহলে দেখো 4 অঙ্কটা, এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার পরস্পর ক্রমিক সমানুপাতি, তার মানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা নিয়ম। তাহলে এখান থেকে বি স্কোয়ার তার স্কোয়ার করলাম সমান এ স্কোয়ার সি স্কোয়ার করছি, বা বি স্কোয়ার সমান তাহলে কি স্কোয়ারটার জন্য এদিকে রুট হয়ে যাবে, রুট ওভার এ স্কোয়ার সি স্কোয়ার মানে এসি হয়ে গেল। আবার বি সমান হয়ে গেল রুট ওভার অফ এসি, শুধু পজিটিভ মানটাই নিচ্ছে যেহেতু এখানে উত্তরে পজিটিভ মানগুলি রয়েছে, তাহলে রুট ওভার এসি, সি এর অপশানটা হয়ে গেল। এবার 5এরটা বলছে একটি বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা 28 মিটার হলে তার ক্ষেত্রফল কত। তাহলে একটি বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা হচ্ছে 28, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা যদি 28 হয় তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 28কে 4 দিয়ে ভাগ করব, 4 7 28, 7 মিটার। এবার ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল হয়ে যাবে সমান বাহুর স্কোয়ার অর্থাৎ 7 স্কোয়ার মানে 7 7 49 বর্গ মিটার, 49 বর্গ মিটার, এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে এখানে দেখো অপশন হয়ে যাচ্ছে ডি এরটা। এক্স স্কোয়ার প্লাস 1/4x 1/4 ইন্টু এক্স এর সঙ্গে প্রদত্ত কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখো 1/64 যদি যোগ করি, আচ্ছা এইখানে আগে এটাকে ভেঙে দেখি কি আসছে। 6এরটা এক্স স্কোয়ার প্লাস 1 4 এক্স, এইটা তার মানে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/8, তবে এটা ভাঙবে, তাহলে 1/8 স্কোয়ার মাইনাস 1/8 স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস 1/8 তার স্কোয়ার মাইনাস 1/64, তার মানে মাইনাস 1/64 এটা বাড়তি, তাহলে এখানে যদি প্লাস 1/64 করি মানে 1/64 যদি যোগ করি তাহলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে 1/64 অ্যান্সার হয়ে গেল। 2 দাগের কি বলছে? একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এ বি সি হলে ঘরটির 4 দেয়ালের ক্ষেত্রফল হবে, 4 দেয়ালের ক্ষেত্রফল হবে 2 গুণিত এ প্লাস বি গুণিত সি, অর্থাৎ 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণিত উচ্চতা। 1 বর্গ ডেসিমিটার সমান কত বর্গ মিলিমিটার? দেখো ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার, ডেসিমিটার থেকে মিলিমিটারে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, আর বর্গ ডেসিমিটার থেকে বর্গ মিলিমিটারে যেতে গেলে 1 এর পিঠে 4টে শূন্য, অর্থাৎ দুটোর বদলে 4টে হয়ে যাবে, তাহলে 1 এর পিঠে 4টে শূন্য, এত বর্গ মিলিমিটার। এক্স ওয়াই প্লাস ওয়াই 3x প্লাস 3 এর উৎপাদক x প্লাস 1 হলে অপরটি কত? তাহলে এটাকে আমায় বার করতে হবে। এটা হচ্ছে 2 দাগের 3এরটা, এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস 3x প্লাস 3, এখান থেকে ওয়াই কমন নিলে এক্স প্লাস 1, আর এখান থেকে 3 কমন নিলে এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 কমন নিলাম আর ওয়াই প্লাস 3 কমন নিলাম, তাহলে এক্স প্লাস 1 গুণিত ওয়াই প্লাস 3, তার মানে এক্স প্লাস 1টা দেওয়া রয়েছে, তাহলে অপরটি হয়ে যাবে ওয়াই প্লাস 3। 4টা বলছে একটি এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা কত হবে? তো এটা একটা জটিল ব্যাপার, আমাকে বার করতে হবে। দেখো খুব ভালো করে দেখো ব্যাপারটা, এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা। আচ্ছা কর্ণ তো যখন এন এর মান যখন 3 হয়, যখন ত্রিভুজ ধরো, ত্রিভুজের তো কর্ণ পাবো না, তাহলে শুরু হচ্ছে চতুর্ভুজ থেকে, অর্থাৎ এন এর মান যখন 4 অর্থাৎ তখন হচ্ছে চতুর্ভুজ। এই চতুর্ভুজের কর্ণ সংখ্যা কত হচ্ছে? কর্ণ সংখ্যা হচ্ছে দেখো 1টা 2টো, তাহলে যখন এন এর মান 4 তখন কর্ণ সংখ্যা 2টো। আচ্ছা এন এর মান যখন 5, তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে এন এর মান যখন 5 তখন কর্ণ সংখ্যাও 5টা বেরোচ্ছে। এন এর মান যখন 6, এন এর মান যখন 6, 1 2 3 4 5 6 7 8
আর এইখানে একটা হচ্ছে 9, তাহলে 9টা হয়ে গেল। আবার n এর মান যখন 7, এইভাবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তোমরা এখানে কর্ণগুলো টানবে, টেনে টেনে দেখবে যে কর্ণ আসছে 14টা। তার মানে আমার কি আছে দেখো, 2 5 9 14, তাহলে 2 এটা ডিফারেন্স কত +3, এটা ডিফারেন্স কত +4, এটা ডিফারেন্স কত +5। তো এখান থেকে আমরা একটা যদি ফর্মুলায় আনতে পারি, ধরো 2 5 9 14, তাহলে এনটার ক্ষেত্রে কি হবে, এনটার ক্ষেত্রে এখানে হবে n ইন্টু n-3/2, এইরকম একটা সূত্র আসছে। কারণ এখানে n এর মান যদি তুমি ধরো 4 বসাচ্ছ, 4 বসালে 4 - 3 1, আর এখানে 4কে 2 দিয়ে ভাগ করলে 2, দেখো এই প্রথম টার্মটা চলে আসছে। আবার n এর মান যদি 5 বসা, তাহলে 5 ইন্টু 5 - 3 মানে 2, 2 কেটে যাচ্ছে, 5 থেকে যাচ্ছে, হয়ে যাচ্ছে। আবার n এর মান 6 বসাও, দেখবে 9 আসবে, n এর মান 7 বসা তাহলে 14 আসবে। তাহলে এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। তাহলে এখানে তোমরা এটা মুখস্থ রাখবে, কারণ পরীক্ষা 1 নম্বরের কোশ্চেনে তোমার এত করা যাবে না, ঠিক আছে? এটা মুখস্থ রেখে দেবে যে n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা তাহলে কত হবে, n ইন্টু n-3/2 এটা। এরপর 3 দাগের বলছে দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। একটা বলছে মান নির্ণয় করো 2⁸ গুণিত x⁷ বাই 4³ গুণিত x³ যেখানে x ≠ 0। তো এক্ষেত্রে আমি কি করব দেখো, 2⁸ রয়েছে, তাহলে 2⁸ গুণিত x⁷ এটা লিখলাম, বাই 4টাকে লিখলাম 2² ঠিক আছে, 2² মানে 2 2 4, তার হোল⁵ গুণিত x³ সমান 2⁸ গুণিত x⁷ বাই 2² তার কিউব, মানে এই দুটো গুণ হয়ে যাবে, অর্থাৎ x⁴a তার হোল পাওয়ার b হলে x⁴ab হয়ে যায়, তাই তো? তাহলে 2 কি হবে, 3 2 6 গুণিত x⁵। এবার দেখো 2⁸8/2⁶, মানে এটা ভাগে রয়েছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, 8 - 6 গুণিত x⁴, দেখো 7/x⁵, তাহলে x⁷ - 3, অর্থাৎ 2⁸8 - 6 2 হচ্ছে, গুণিত x⁷ 7 - 3 x⁴, অর্থাৎ 2 2 4 x⁴, এটা অ্যান্সার। এবার 2 দেখো, বলছে জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, কিছু পরিমাণ জল ও তা থেকে পাওয়া বরফের আয়তনের অনুপাত কত? তাহলে জল আমি ধরে নিচ্ছি, ধরো জলের পরিমাণ আমি ধরে নিচ্ছি 100 cc, ঠিক আছে, 100 cc। আর তাহলে বরফের আয়তন তাহলে কি হবে, 10% বাড়ে, তার মানে 100 যুক্ত 10, তার মানে 110 সিসি হয়ে গেল। অতএব নির্ণেয় অনুপাত, তাহলে 100:110 সমান 10:11 অ্যান্সার। তিনেরটা দেখো, x - 1/3x সমান 1 হলে 135x/3x² + 12x - 1 এর মান নির্ণয় করো। x - 1/3x সমান 1, এটা হলে আমার মান বার করতে বলছে 135x/3x² + 12x - 1, তাহলে বা 3x লসাগু, তাহলে 3x² - 1 সমান 1, বা 3x² - 1 সমান 3x, এটা হলো। এবার এখানে দেখো 135x রয়েছে বাই 3x² - 1 প্লাস 12x, তাহলে 135x বাই 3x² - 1, এটা হচ্ছে 3x বসালাম প্লাস 12x, তাহলে 135x বাই 12 আর 3 কত, 15x, তাহলে x কেটে যাচ্ছে, যেহেতু এখানে কি বলে দিচ্ছে, আচ্ছা ওটা না, ঠিক আছে, তাহলে x কেটে গেল, আর 15 9 15 135, তাহলে 9 অ্যান্সার হয়ে গেল। এরপর
চারেরটা বলছে পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করতে বলছে। কত আছে দেখো, 64 মাইনাস 16/p প্লাস 1/p², যখন p এর মান বলে দিয়েছে -1। তাহলে 8² মাইনাস 2 ইন্টু 8 ইন্টু 1/p প্লাস 1/p তার স্কোয়ার, এটা ইকুয়াল চিহ্ন দিই, তাহলে এইটা হয়ে যাচ্ছে 8 মাইনাস 1/p তার স্কোয়ার। এবার 8 মাইনাস 1/p, 1/p মানে হচ্ছে -1 তার স্কোয়ার, তার মানে 8 মাইনাসে মাইনাসে +1 তার স্কোয়ার, মানে 9 স্কোয়ার, 9 কত হয়ে গেল 81। দিস ইজ দ্য অ্যান্সার, 9 81। চারের পাঁচেরটা দেখো কি আছে, y² মাইনাস a ইন্টু মাইনাস a প্লাস 1/a ইন্টু y প্লাস 1, এর উৎপাদক দুটি লিখতে বলেছে। তাহলে y² মাইনাস a প্লাস 1/a ইন্টু y প্লাস 1, y² মাইনাস a ইন্টু y ay প্লাসে মাইনাসে মাইনাস y/a প্লাস 1। তাহলে এখান থেকে y কমন নিলে y মাইনাস a, আর এখান থেকে -1/a কমন নিলে y প্লাসে মাইনাসে মাইনাস a, তাহলে y মাইনাস a ইন্টু y মাইনাস 1/a অ্যান্সার। এবার এখানে কি বলেছে, একটা উৎপাদক আছে, দুটো উৎপাদক নির্ণয় করতে বলেছে। তাহলে y মাইনাস a একটা উৎপাদক, y মাইনাস 1/a একটা উৎপাদক। ছয়টা x প্লাস 1/x = 3 হলে x মাইনাস 3 হোল টু দি পাওয়ার 2023 প্লাস 1/x টু দি পাওয়ার 2023 এর মান নির্ণয় করতে বলছে। এখানে দেখো 6 অঙ্কটা কি আছে, x প্লাস 1/x সমান কত 3 বলেছে। তাহলে আমি এখান থেকে দেখো x মাইনাস 1/x মাইনাস 3টাকে এদিকে নিয়ে এলাম, আর 1/xটাকে এইদিকে নিয়ে এলাম -1/x, তার মানে x মাইনাস 3 সমান -1/x। এবার x মাইনাস 3 2023 পাওয়ারে প্লাস 1/x টু দি পাওয়ার 2023, x মাইনাস 3 মানে হচ্ছে -1/x, -1/x তার পাওয়ার 2023 প্লাস 1/2023 x টু দি পাওয়ার। তাহলে এইখানে মাইনাসের পাওয়ার 2023 মানে হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে মাইনাসই থাকবে, 1/ এটা x টু দি পাওয়ার 2023 হয়ে গেল, প্লাস 1/x টু দি পাওয়ার 2023, দুটো কেটে গেল সমান 0 অ্যান্সার। এরপরে চারের দাগের একেরটা বলছে 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। 35/42কে দেখো, 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। তাহলে আগে 2 এর বর্গ বার করে নিই, 2 এর বর্গ কি হবে, 2² মানে 2 দুগুণে 4, এটাও বইয়ের অঙ্ক। এবার এই ব্যাক ক্যালকুলেশন করে 4কে আমি 35/42 দিয়ে ভাগ করলে আমার অ্যান্সারটা চলে আসবে। দেখো 4 গুণিত, এটা উল্টে যাচ্ছে 42/35, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 6 7 42, 5 7 35, তাহলে 4 6 24/5। তাহলে 24/5 দিয়ে যদি গুণ করা হয় তাহলে গুণফলের বর্গমূল 2 হবে। তাহলে উত্তরটা লিখি, অতএব 35/42কে 24/5 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে অ্যান্সার। চারের দাগের একেরটা হবে। এবার চারের দাগের 2-এরটা হচ্ছে, দেখো 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে। একটা গাছকে অতিক্রম করা মানে শুধুমাত্র নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, তার মানে 100 মিটার যেতে যত সময় লাগছে সেটাই হচ্ছে কি বলবো, সেটাই হচ্ছে সময়। তাহলে এখানে 60 কিমি গতিবেগ, তার মানে 3600 সেকেন্ড, আমি একটু শর্টে করে দিচ্ছি, 3600 সেকেন্ডে যায় 60,000 মিটার, মানে 60 কিলোমিটার মানে হচ্ছে 60,000 মিটার। তাহলে এটাকে আমি ঘুরিয়ে লিখি, ঠিক আছে। তাহলে 60,000 মিটার যায় 3600 কিলোমিটার, সরি, যা এত সেকেন্ডে,
3600 সেকেন্ডে। 1 মিটার যাচ্ছে 3600 বাই 60,000 সেকেন্ডে। আর কত আছে? 100 মিটার। 100 মিটার যাচ্ছে 3600 গুণিত 100 বাই 60,000। 0 0 0 0 1 2 3 4টে 6 6 36। তাহলে 6 সেকেন্ড সময় লাগবে। অ্যান্সার। এবার 3 বলছে একটি বর্গক্ষেত্র ও একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান হলে কার ক্ষেত্রফল বেশি হবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে দেখো, একটা বর্গক্ষেত্র, আমি বাহুর দৈর্ঘ্য ধরি, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত? ই। তাহলে পরিসীমা কি হবে? 4a। আর ক্ষেত্রফল a স্কোয়ার। ওকে। এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x, প্রস্থ y। তাহলে পরিসীমা 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর ক্ষেত্রফল x গুণিত y, xy। এবার বলে দিয়েছে যে দুটোর পরিসীমা সমান, অর্থাৎ 4a সমান এইটা, 4a সমান 2 ইন্টু x প্লাস y, অতএব 2a সমান x প্লাস y। এইটা আমি পেলাম, 2a সমান x প্লাস y। এবার এখানে দেখো দৈর্ঘ্যটা x আর প্রস্থটা y, তার মানে কি x গ্রেটার দেন y, x গ্রেটার দেন y, অর্থাৎ x মাইনাস y গ্রেটার দেন 0। ঠিক আছে? বা x মাইনাস y তার হোল স্কোয়ার গ্রেটার দেন 0, এটা লিখতে পারি। এখান থেকে দেখো সূত্র আছে x প্লাস y তার স্কোয়ার মাইনাস 4xy গ্রেটার দেন 0। তাহলে x প্লাস y তার স্কোয়ার গ্রেটার দেন 4xy, বা x প্লাস y, দেখো x প্লাস y এর মান হচ্ছে 2a, তাহলে 2a তার স্কোয়ার গ্রেটার দেন 4xy, বা 4a স্কোয়ার গ্রেটার দেন 4xy। 4 4 দিকে কেটে যাচ্ছে, a স্কোয়ার গ্রেটার দেন xy। দেখো a স্কোয়ার হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে xy। তাহলে a স্কোয়ারটা xy এর থেকে বড় হয়ে গেল, তার মানে অতএব কি লিখবো? অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের থেকে বেশি হবে। এরপর 4 দেখো, বলছে 4 সেমি, 5 সেমি ও 9 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ কি অঙ্কন করা সম্ভব? উত্তরের সপক্ষে যুক্তি দিতে বলছে। দেখো ছোট দুটো বাহু হচ্ছে 4 আর 5, তাহলে 4 আর 5 যোগ করলে কত হচ্ছে? 9 সেমি। আর বড় বাহুটা হচ্ছে 9 সেমি, দেখো এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, মানে ছোট দুটো বাহু যোগফলের সঙ্গে বড় বাহুটা সমান হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। এরপর বলছে কাইট কাকে বলে? কাইটের চিত্র সহ সংজ্ঞা লিখতে বলছে। দেখো কাইটটা দেখতে হচ্ছে এরকম দেখতে হয়, এই যে সন্নিহিত বাহু দুটো সমান এবং বাকি দুটো বাহু সমান, এই দুটো বাহুর সঙ্গে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে এবং এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান, এই যে
এক জোড়া সন্নিহিত বাহু সমান পাশাপাশি এবং অপর দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তাকে কাইট বলে। এটা হচ্ছে চিত্র। আর এরপরে দেখো 6টা এগুলোর বর্গমূল করে যোগ করতে বলেছে। তাহলে কি কি আছে দেখো, 6 অঙ্কটা √234.09 প্লাস √2.3409 0.023.409 234.09 দেখো 234.09 এই তাহলে 1 34। আচ্ছা, 1-এর ডবল এখানে 2 করলাম, কত যাবে? 7 দুগুণে 14 হবে না, 6 দুগুণে 12, 6 হবে না, 5 হবে, 5 5 25 125, 5 কয় দিতে 14, 9 দিতে হাতে 1 দৈর্ঘ্যে 3। আচ্ছা, দশমিক তুলে দিলাম, ওপরে এই 09 নামলো, 15 দুগুণে কত হচ্ছে 30, 3 যদি বসাই 3 3 9, 3 0 0, 3 3 9, তাহলে 15.3 যুক্ত এটা কত হবে 1.53। একই রকম, যেহেতু এটা করবে দশমিকটা জাস্ট এখানে রয়েছে, আর এটা হচ্ছে 0.153, এই হলো। তাহলে এবার যোগ করো, দেখো এখানে 3টে আছে, এখানে একটা শূন্য দিলাম, এই দুটো শূন্য দিলাম, তাহলে 3 3 3 3 হলো, 5 আর 3 8 8 হলো, 1 5 আর 1 6 6 3 9 হলো, আর হচ্ছে এখানে 1 5 আর 1 6 1 16.983 অ্যান্সার। এই ভিডিওতে আমি তোমাদেরকে 4 পর্যন্ত করে দেখালাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।